সাহিত্য ভাণ্ডারের অসাধারণ গল্পের সমাহার ফিকশন দুনিয়ায় সকলকে জানাই সুস্বাগতম। সঙ্গে রয়েছে আমি দিব্যেন্দু, আর আজকে আপনাদের নিয়ে যাব সুদূর দার্জিলিংয়ের পাহাড়ি পরিবেশে। কি ঘটছে এই শান্ত পাহাড়ি এলাকায়? কোন অমঙ্গল লুকিয়ে আছে এই শান্ত পরিবেশের আড়ালে? মানুষ কি সব কিছু লঙ্ঘন করে হয়ে উঠতে পারে একজন শয়তান? জানতে হলে শুনতে হবে লেখক বৈশম্পায়ন দাসের লেখা গল্প চোখটি। ডিসেম্বরের এক ঝলমলে সকাল। টুরিস্টদের ভিড়ে ছয়লাভ দার্জিলিং। ছোট বাচ্চাদের খেলাধুলোর হৈহট্টগোল, যুবক যুবতীদের প্রেমালাপ ও মধ্যবয়স্কদের আড্ডার আসরে জমে উঠেছে গোটা ম্যাল। এই মনোরম পরিবেশ দেখতে দেখতে একটা সিগারেট ধরালো মেজর বিক্রম সিং শেখাওয়াত। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত অফিসার সে। বছর 35-এর লম্বা চওড়া ও শক্ত সমর্থ গড়নের এই লোকটির একটিমাত্র খোঁজ, ডান পাটি তার নেই। বারামুল্লাতে অ্যান্টি টেরর অপারেশনের সময় আইইডি এক্সপ্লোশনে তার পা খুব ভয়ঙ্করভাবে আহত হয়। শেষ পর্যন্ত পা বাদ দিতে হয়। অবসর নেওয়ার পর থেকে সে তার নতুন বাস্তবের সাথে মানিয়ে নেয় এক যোদ্ধার মতনই। বিক্রম সিং 10 দিন হলো এসেছে দার্জিলিংয়ে। স্কুল জীবন সে দার্জিলিংয়েই কাটিয়েছিল, তাই বরাবরই একটা আলাদা ভালোবাসা আছে তার এই জায়গাটার প্রতি। প্রায় 2 দশক পরে এখানে ফিরে এসে বেশ ভালোই লাগছে তার। হঠাৎ একজনের আওয়াজে সম্বিত ফিরল তার। আরে মেজর সাহেব যে, কতদিন পরে আপনার দর্শন পেলাম। বিক্রম সিং এর সমবয়সী একজন লোক কথাগুলো বলে উঠল। বিক্রম সিং তার দিকে খানিক তাকিয়ে আগন্তুককে চিনতে পারল। আরে ফ্রাঙ্ক ডিকোস্টা যে, তুই এখানে কি করছিস? আমি তো শুনেছিলাম তুই ইউরোপে সেটেলড, বলল বিক্রম সিং। ফ্রাঙ্ক একটা মুচকি হেসে উত্তর দিল, মাটির ডাক বন্ধু, না ফিরে আর যাই কোথায়। আরে এই কমাস আগে ফিরলাম দেশে, সোজা দার্জিলিং। তারপর থেকেই বেশ ফুর্তিতেই আছি। ফ্রাঙ্ক এবার বলল, চলুন মেজর সাহেব, একটা কোথাও বসে গল্প করা যাক। বহুদিন পরে তোর সাথে দেখা। এতদিন যা যা ঘটেছে আমাদের জীবনে তা একবার ঝালিয়ে নেওয়া যাক। নিশ্চয়ই, ভালোই হলো তোর সাথে এতদিন পরে দেখা হয়। এই বলেই বিক্রম সিংহ তার বন্ধুর সাথে হাঁটতে লাগলো একটা ক্যাফের দিকে। ক্যাফেতে এসে 2 কাপ চা ও স্যান্ডউইচ অর্ডার করে দিয়ে 2 বন্ধু আড্ডাতে বসলো। ফ্রাঙ্ক বলল, আর মেজর বলুন, কেমন আছেন আপনি? তোর খবর কি? এখানে ছুটিতে নাকি? বিক্রম সিং একটা বাঁকা হাসি হেসে হালকা বিদ্রুপের স্বরে বলল, হ্যাঁ ছুটি, এমন ছুটি যে আর কোনোদিন ফ্রন্টে ফিরতে হবে না। ফ্রাঙ্কের মুখ দেখে বিক্রম সিং বুঝল যে তার বন্ধু কিছুই বুঝতে পারেনি। এবার বিক্রম সিং নিজের ডান পায়ের জিন্সটাকে হাঁটু অবধি তুলতেই ফ্রাঙ্কের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। কি করে হলো এসব ভিকি? সে এবার একটু গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল। সমস্ত ঘটনাটা সংক্ষেপে বলল বিক্রম সিং। অবসরের পর আমি বহুদিন খালি বসেছিলাম, তাই ঠিক করলাম একবার দার্জিলিং ঘুরে আসি। এই 1 সপ্তাহ হলো এসেছি। অত্যাধুনিক এই প্রস্থেটিক পা নিয়ে দিব্যি বেশ দৌড়ঝাঁপ করছি রোজ, বলল বিক্রম সিং। এই সময়
স্যান্ডউইচ চলে এলো। স্যান্ডউইচে কামড় বসিয়ে বিক্রম সিং জিজ্ঞাসা করলো, আর বল, তোর খবর কি? তুই তো শুনেছিলাম বিখ্যাত পিয়ানিস্ট হয়ে গেছিস, ইউরোপে থাকিস। ফ্রাঙ্ক একটু হেসে উত্তর দিল, বিখ্যাত কিনা জানি না, তবে বেশ নাম অর্জন করেছি এটা ঠিক। আসলে সঙ্গীত আমার বেঁচে থাকার রসদ ভিকি। হ্যাঁ, শেষ 12 বছর ধরে ইউরোপের বিভিন্ন শহরে থাকতাম। দেশে ফিরলাম আমার এক দূর সম্পর্কের জেঠুর মৃত্যুর খবর পেয়ে। তিনি খুব ধনী লোক ও অকৃতদার ছিলেন। ওনার উকিলের থেকে জানতে পারলাম যে জেঠু তার সমস্ত সম্পত্তি ও জমিজমা আমাকে উইলে দিয়ে গেছেন। ইদানিং একটু অর্থাভাব চলছিল, বুঝলি ভিকি, তাই এই সুযোগটা যেন মেঘ না চাইতেই জল ছিল আমার জন্য। ব্যাস, তারপর পত্রপাঠ চাটি বাটি লইয়া ফিরিয়া এলাম নিজ দেশে। শেষ কথাটা বলে হেসে উঠল ফ্রাঙ্ক। ভাগ্য হোক তো তোর মতন হোক। হ্যাঁ, বলল বিক্রম সিং। স্যান্ডউইচটা শেষ করে সে এবার বলল, যাক, খুব ভালো হলো ফ্রাঙ্ক তোর সাথে দেখা হয়ে। আচ্ছা, তুই কোথায় থাকছিস সেখানে? এই তো কালিম্পং থেকে কিছুটা দূরে একটা ছোট গ্রাম আছে, ওখানেই আমার জেঠুর বাগান বাড়ি। এখন ওটা আমার। দেশে ফেরার পর থেকে ওখানেই আছি। উত্তর দিল ফ্রাঙ্ক। তারপর আবার বলল, একদিন আয় না আমার বাড়িতে, জায়গাটাও বেশ নিরিবিলি। শহরের কোলাহল থেকে দূরে ওই শান্তিপ্রিয় জায়গায় দুই বন্ধুতে বেশ ভালোই কাটবে। এ তো দারুণ প্রস্তাব, নিশ্চয়ই যাব। বলল বিক্রম সিং। ফ্রাঙ্ক হাসি মুখে বলল, বেশ, তাহলে কবে বেরোবি বল, আমি গাড়ি পাঠিয়ে দেবো তোকে নিয়ে যাওয়ার জন্য। কালকেই বেরিয়ে পড়ি, অনেকদিন তো এখানেই বসে আছি। বাহ, তাহলে তো দারুণ হয়। ঠিক আছে, আমার লোক তোকে নিতে চলে আসবে কাল সকাল 10:30টায়, কেমন? মাথা নেড়ে সম্মতি জানালো বিক্রম সিং। এরপর দুজনে উঠে পড়ল। একে অপরকে বিদায় জানিয়ে যে যার পথে রওনা দিল। বিক্রম সিং সেদিন দুপুরে শহর থেকে খানিকটা দূরে একটা বাড়িতে গেল। ঘণ্টাখানেক বাদে সে বেরিয়ে যায় সেখান থেকে। হোটেলে যখন ফিরে সে, তখন চারিদিক বেশ অন্ধকারাচ্ছন্ন। রুমে ঢুকে ফ্রেশ হয়ে সে ঘরে ড্রিম লাইটটা জ্বালায়। তারপর সোফাতে বসে গ্লাসে হুইস্কি ঢালে। 3-4 পেগ খেয়ে সে চোখ বুজে সোফায় এলিয়ে দেয় নিজেকে। অন্ধকার ঘরে হালকা নীলাভ আলো একটা অদ্ভুত নেশাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করেছে। হঠাৎ চোখ খুলে সে। তারপর প্যান্টের পকেট থেকে মোবাইলটা বার করে, একটা নম্বরে ফোন লাগায়, আবার চোখ বন্ধ করে। হ্যালো, আমরা ঠিক রাস্তায় আছি। ও এখানেই এসেছিল। ও গায়েব यहीं से हुई थी। গম্ভীর ও হালকা নেশা মাখানো গলায় কথাগুলো বলে বিক্রম সিং। ফোনের ওদিক থেকে ব্যক্তি কিছু বলল। এভাবে মিনিট খানেক কিছু কথা হয়। আমার হারানোর আর কিছু নেই, যে করেই হোক বিজয়াকে খুঁজে বার করবই। দৃঢ় শীতল কণ্ঠে বলে বিক্রম সিং। তারপর ফোনটা কেটে দেয়। তার মাথায় অনেকগুলো চিন্তা ঘোরাফেরা করছে। আস্তে আস্তে যেন সে ব্যাপারটা বুঝতে পারছে। আরো কয়েক পেগ পান করে সে পুরো নেশার জগতে তলিয়ে যায়। রাত 12:30। অন্ধকারের ঘেরাটোপে আবদ্ধ গোটা বাড়িটা। টিম টিম করে আলো জ্বলছে। একটি ঘরে পিয়ানো বাজছে। ফার এলিশের সুর মাঝে মধ্যে ভেঙে দিচ্ছে শীতল অমানিসার নিস্তব্ধতা। মিনিট খানেক বাদে বাজনা থামল। ফায়ার প্লেসের সামনে বসে আগুনের লেলিহান শিখাকে দেখতে লাগলো ফ্রাঙ্ক। বহু বছর পরে তার মনে এক অদ্ভুত অনুভূতি দেখা দিয়েছে। এমনটা সে কোনোদিনও অনুভব করেনি। রেবেকার সাথে ঘনিষ্ঠতা বারবার পর থেকে খুব অন্যরকম লাগে তার। রেবেকা সব্বার থেকে আলাদা। প্রথম কারোর জন্য মন আনচান করছে ফ্রাঙ্কের। নিজের মনে হাসল সে। বিচিত্র এই দুনিয়া। শুতে যাওয়ার আগে জামা পাল্টাচ্ছিল ফ্রাঙ্ক।
তখনই চোখে পড়ল গলার নিচে আঁচড়ের দাগটায় একটা বাঁকা হাসি হাসল সে। এরকম অনেক অলংকারই আছে তার সারা শরীরে, এগুলো হলো তার জয়ের সাক্ষ্য। কে সারা সারা? শীতল কণ্ঠে বলল সে, তারপর চুপচাপ শুয়ে পড়ল। পরদিন সকালে বিক্রম সিং ব্রেকফাস্ট সেরে হোটেলের লবিতে বসে পেপার পড়ছিল। আর একটু পরেই ফ্রাঙ্কের গাড়ি আসবে তাকে নিয়ে যেতে ফ্রাঙ্কের বাড়িতে। বিক্রম সিং উৎসুক সেখানে যাওয়ার জন্য। আজ আবহাওয়াটা কালকের মতো মনোরম নয়, আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। খবরের কাগজটা পড়তে পড়তে একটা খবরে চোখটা আটকে গেল তার। একজনের মিসিং রিপোর্ট। একটি 25 বছরের মেয়ে, নাম অমৃতা রাওয়াত, দার্জিলিংয়ে মিউজিক ফেস্টিভ্যালে এসেছিল 2 সপ্তাহ আগে। 12 দিন ধরে মিসিং সে। পরিবারের তরফ থেকে তার বিষয়ে খবর দেওয়ার জন্য এই ইশতেহার। বিক্রম সিং মিসিং রিপোর্টটা ভালো করে পড়ল। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কিছু একটা বড় রহস্য আছে এইসব টুরিস্ট গায়েব হওয়ার পিছনে। একটা সিগারেট ধরিয়ে টান দিল তাতে বিক্রম সিং। ফ্রাঙ্কের গাড়ি ঠিক 10:30টায় এসে পড়ল হোটেলের সামনে। একজন মধ্যবয়স্ক নেপালি ড্রাইভার কালো হুন্ডা সিটিটা থেকে নেমে বিক্রম সিংহের লাগেজ গাড়িতে তুলে দিল। তারপর বিক্রম সিং গাড়িতে উঠে বসল। গাড়ি ছাড়ল। আঁকা বাঁকা পথ, পাইনের বন হয়ে গাড়ি ছুটে চলল গন্তব্যস্থলে। বিক্রম সিং বাইরের দৃশ্য দেখতে লাগলো। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বাইরে। সে এবার ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, आपका नाम क्या है भाई साहब? हम मेहरचंद थपा हूँ सब्जी। উত্তর দিল ড্রাইভার। आपके साहब का घर और कितना दूर है? আবার জিজ্ঞাসা করলো বিক্রম সিং। यहाँ से और 1.5 घंटा का रास्ता है सब्जी। ড্রাইভার উত্তর দিল। আরও কিছু কথায় বিক্রম সিং জানতে পারল যে ফ্রাঙ্কের বাড়িটা ভালুথাপা ফরেস্টের কাছে অবস্থিত। কালিম্পং শহর থেকে খানিকক্ষণ লাগে সেখানে পৌঁছাতে। কালিম্পং শহর থেকে যখন গাড়ি ছাড়ল তখন ঘড়িতে বাজে দুপুর 1:45। ঠান্ডাটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল মনে হলো বিক্রম সিংহের। সে এবার তার মোবাইলে একটা ইবুক পড়তে শুরু করলো। দুপুর 1:15টায় ফ্রাঙ্কের বাড়িতে পৌঁছালো বিক্রম সিং। গাড়ি থেকে নেমে সে মুগ্ধ হয়ে গেল। গথিক ধাঁচের একতলা বাগান বাড়ি, তাকে ঘিরে রয়েছে পাইন এবং বিভিন্ন ফুল গাছের ঘনঘটা। পাহাড়ের কোলে জঙ্গলের মধ্যে এ যেন এক স্বপ্নপুরী। গাড়ির শব্দ শুনে ফ্রাঙ্ক বেরিয়ে এসেছে বাড়ি থেকে। সে হাসি মুখে এগিয়ে এলো বিক্রম সিংহের দিকে। ওয়েলকাম মেজর সাহেব। এই গরিবের ভিটেতে পায়ের ধুলো রাখলেন আপনি, আমার কি সৌভাগ্য। হাসতে হাসতে বিক্রম সিংহকে জড়িয়ে ধরল ফ্রাঙ্ক। আপনি তো সত্যি জ্যাকপট জিতেছেন হে সঙ্গীতকার মহোদয়। আলিঙ্গন সেরে বলল বিক্রম সিং। স্মিত হাসি হাসলো ফ্রাঙ্ক। তা বললে খুব ভুল হবে না। আচ্ছা ভিকি, চ ভিতরে, একদম লাঞ্চে বসে পড়া যাবে। মেহের, সাহেব কা লাগেজ अंदर लेके आओ जल्दी। মেহের চাঁদ তার মনিবের কথা মতো লাগেজ বার করতে লাগলো গাড়ি থেকে। বাড়িতে ঢুকে দুই বন্ধু সোজা চলে গেল ডাইনিং রুমে। ইলাহি আয়োজন সাজানো রয়েছে টেবিলে। বাবা, এ তো রাজকীয় অ্যারেঞ্জমেন্ট হে, বলল বিক্রম সিং। আরে কোথায় ভিকি, এই একটু সামান্য ভালো মন্দ বানানো হয়েছে তোর জন্য, খেয়ে বলবি কেমন লাগলো। হ্যাঁ, হাসি মুখে বলে ফ্রাঙ্ক। ডিজার্ট শেষ করে তৃপ্ত কণ্ঠে বিক্রম সিং বলল, আমি এত জায়গায় খেয়েছি কিন্তু এরকম সুস্বাদু রান্না বাপের জন্মে কোথাও খাইনি। তুই এত ভালো কুক সেটা তো জানতাম না ভাই, স্যালিউট তোকে। মৃদু হাসলো ফ্রাঙ্ক। খুব খুশি হলাম তোর ভালো লেগেছে শুনে, কিন্তু মেজর সাহেব এই খাবার আমার রান্না করা নয়। অবাক হলো বিক্রম সিং। তবে
কি বানিয়েছে এগুলো? আমি। একটা নারী কণ্ঠ উত্তর দিল, যেন রুদ্রবীণাতে ঝংকার হলো। সাথে সাথে বিক্রম সিং মুখ ঘোরালো ডাইনিং রুমের পিছনে ড্রয়িং রুমের ফায়ার প্লেসের সামনে সোফাটার দিকে। সেখানে বসে এক নারী মূর্তি। উত্তরটা সেই দিয়েছে। এবার আরো অবাক হওয়ার পালা বিক্রম সিংহের। কে এই নারী? কখনই বা সে এখানে এলো? সে কি এই বাড়িরই বাসিন্দা? ফ্রাঙ্ক তো সেখানে কোনো মেয়ে থাকে এই ব্যাপারে কিছু বলেনি। তবে যেন সব গুলিয়ে গেল বিক্রম সিংহের। মেয়েটি এবার উঠে এলো সোফা থেকে, দিয়ে ডাইনিং টেবিলে ফ্রাঙ্কের পাশের চেয়ারে এসে বসল। এবার ভালো করে দেখল তাকে বিক্রম সিং। বছর 25-এর যুবতী হবে সে। তার পরনে লাল টপের উপর পেস্তা রঙের ফাড়ির কোট ও কালো জিন্স। অসাধারণ রূপসী বলল কম বলা হবে। তার চুল কোমর অবধি এসে পড়েছে। ফুলের পাবড়ির মতো সুন্দর তার ঠোঁট, টিকোনো নাক, হীরাকার মুখ। কিন্তু তার চোখ দুটো সব থেকে বেশি আকর্ষিত করল বিক্রম সিংকে। গাঢ় নীল রঙের চোখ দুটি যেন প্রশান্ত মহাসাগরের গহ্বর। যেন সেখানে লুকিয়ে আছে বিক্রম সিংয়ের সমস্ত গভীর আশা আকাঙ্ক্ষা। গা গরম হয়ে উঠল তার। নারীর আনাগোনা কম হয়নি তার জীবনে, কিন্তু আজ সে বুঝতে পারছে কেন এক হেলেনের জন্য ট্রয় ধ্বংস হয়ে যায়, দ্রৌপদীর জন্য কুরু বংশ শেষ হয়ে যায়। পরক্ষণে সম্বিত ফিরে পায় সে। আপনি? আমতা আমতা করে জিজ্ঞেস করে বিক্রম সিং। হেসে ওঠে মেয়েটি। আবার রুদ্র বিনয় ঝংকার। নমস্কার, আমি রেবেকা সেন। আমি ফ্রাঙ্কের। একটু থামলো সে, তারপর আবার বলল, আমি ফ্রাঙ্কের বন্ধু। একটু আগেই আমি এসেছি। আপনারা খাওয়ায় আড্ডায় ব্যস্ত ছিলেন, তাই সেজন্য আর ডিস্টার্ব করিনি। বিক্রম সিং ফ্রাঙ্কের দিকে তাকালো। ফ্রাঙ্কের মুখ আগুনের লেলিহান শিখার চেয়েও লাল হয়ে গেছে। দুয়ে দুয়ে চার করতে অসুবিধা হলো না বিক্রম সিংহের। রেবেকা আবার সেই তাক লাগানো কণ্ঠে বলে উঠল, আসলে ফ্র্যাঙ্ক আমায় কালকে জানিয়েছিল আপনি আসবেন। ও আপনার জন্য অনেক প্ল্যানও করেছিল, কিন্তু বেচারা ওর একার পক্ষে অত কিছু হয়ে উঠছিল না, তাই আমি একটুখানি সাহায্য করেছি আর কি, এর বেশি কিছু না। এবার ফ্রাঙ্ক কথা বলল, হ্যাঁ হ্যাঁ ভিকি, রেবেকা না থাকলে আমি এসব কিছুই অ্যারেঞ্জ করতে পারতাম না ভাই। সব সুখ্যাতি ওরই প্রাপ্য। খানিক লজ্জায় মাথা নামিয়ে বলল রেবেকা। দেখ কি যে বলো না। তারপর আবার বিক্রম সিংহের চোখে চোখ রেখে প্রশ্ন করল সে, আপনার ভালো লেগেছে মিস্টার শেখাবত? রেবেকার স্বরে যেন একটা লাস্যময়ী ছোঁয়া। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার খুবই ভালো লেগেছে। তবে ফ্রাঙ্ক আপনার ব্যাপারে কিছু বলেনি আমাকে কাল, নইলে আসার সময় আপনার জন্য কিছু নিয়ে আসতাম। উত্তরে বলে বিক্রম সিং। হেসে ওঠে রেবেকা। আপনারা পুরনো বন্ধুরা সব মানে এক জায়গায় হলেন, এই তো অনেক বড় প্রাপ্তি। আর আমার যা চাই তা আমার কাছেই আছে বলতে পারেন। শেষের কথাটা রেবেকা ফ্রাঙ্কের চোখের দিকে তাকিয়ে বলে। বিক্রম সিং বুঝল তার বন্ধুটি প্রেমে হাবুডুবু খাচ্ছে। বিড়ম্বনা না বাড়াতে তিনি বললেন, আপনি কি এই বাড়িতেই থাকছেন? না, আমার বাড়ি কালিম্পংয়ে, আমি বিকেলে ফিরে যাব। আচ্ছা, এবার আমি বাসনগুলো নিয়ে যাই। ফ্রাঙ্ক, তুমি একটু হেল্প করো আমায়, বলে রেবেকা। নিশ্চয়ই, চলো আমরা তারপর রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও করে ফেলি। উত্তর দেয় ফ্রাঙ্ক। তুই একটু রেস্ট নে ভিকি, আগে তোকে তোর ঘরটা দেখিয়ে দিই, বলে ফ্রাঙ্ক। তারপর রেবেকার দিকে তাকিয়ে বলে, বেকা, আমি ওকে ওর ঘরটা দেখিয়ে দিয়ে আসছি তোমাকে হেল্প করতে, কেমন? রেবেকা মাথা নেড়ে হ্যাঁ জানায়। ডাইনিং রুম থেকে বাঁ দিকে হলওয়ে দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে
একটা ঘরের দরজা খুলে দিল ফ্রাঙ্ক। এইটা তোর ঘর ভিকি, আরাম করে কিছুদিন এখানে জিরো তুই, বুঝলি? ঘরে ঢুকে বিছানায় বসে বিক্রম সিং হাসি মুখে জিজ্ঞাসা করে, কিতনে দিনों से चल रहा है ये भाईजान? ও যখন এসে বসেছিল তখনও তুই আমাকে কিছু বলিসনি? হ্যাঁ, আবার হাসতে শুরু করে বিক্রম সিং। ফ্রাঙ্ক এবার বলল, আরে আমি বলতেই যাচ্ছিলাম ভিকি, কিন্তু ওই আমাকে বারণ করলো, বললো তোকে সারপ্রাইজ দেবে। আচ্ছা ঠিক আছে, যা হেল্প করে আয়। আমার থেকে তোর প্রয়োজন মিস সেনের কিঞ্চিত বেশি। বলে আবার হাসতে শুরু করে বিক্রম সিং। তুই রেস্ট কর, আমি আসছি। এই বলে ফ্রাঙ্ক ঘর থেকে বেরিয়ে যায়। বিক্রম সিং বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে এবার বিছানায় শোয়। সমস্ত ব্যাপারটা বুঝে নিচ্ছে সে, কিন্তু এই রেবেকা যেন সব ওলট পালট করে দিচ্ছে না, তার লক্ষ্য থেকে সরলে যে হবে না। বিজয়া কালিম্পং থেকে নিরুদ্দেশ হয়েছিল, এই জন্যই তো এখানে আসা তার। আজ হয়তো আর হবে না, কিন্তু কাল সকালে যেতে হবে কালিম্পং। এইসব বিভিন্ন চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে বিক্রম সিং। এসিপি নরোত্তম দুবে হোটেলের রুমে বসে আছে। ঘড়ির কাঁটা বলছে সন্ধ্যে 7টা। দার্জিলিং পৌঁছয় সে বিকেল 5:30টায়। আজ বিশেষ কিছুই কাজ ছিল না, তাই সে হোটেলেই ছিল। আর সেই কারণেই মিসিং কেসগুলো নিয়ে অনেকক্ষণ ধরে পড়াশোনা করছিল। বিগত 1.5 মাস ধরে বেশ কিছু ট্যুরিস্ট নিরুদ্দেশ হয়েছে দার্জিলিং ও কালিম্পং থেকে। যারা নিরুদ্দেশ হয়েছে তারা কেউ স্টুডেন্ট, কেউ বা চাকরিজীবী, কিন্তু একটা কমন লিঙ্ক আছে এইসব মিসিং কেসগুলোয়। যারা যারা নিরুদ্দেশ হয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে মহিলা, এবং তাদের সকলেরই বয়স 22 থেকে 25-এর মধ্যে। আরেকটা জিনিস দেখেছে এসিপি দুবে, নিরুদ্দেশ হওয়া মহিলাদের পরিজনেরা এফআইআর দায়ের করেছিল, কিন্তু কোনো প্রোগ্রেস নেই। প্রথম এফআইআরটা যেটার পর নড়ে বসে পুলিশ, সেটা হচ্ছে অমৃতা রাওয়াতের নিখোঁজের খবর। তার বাবা করে এফআইআর। মেয়েটার বাবা ক্ষমতাবান ব্যবসায়ী ও শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় ডিপার্টমেন্ট ব্যাপারটাকে এবার গুরুত্ব দিয়ে দেখছে। তাই কেসটার দায়িত্বভার এসে পড়েছে এই উঠতি সিআইডি অফিসার এসিপি দুবের কাঁধে। এসিপি দুবে দেখল মোট 7 জন মহিলা নিরুদ্দেশ হয়েছে গত 1.5 মাসে। সিম ট্র্যাক করে যা দেখা যাচ্ছে তা হলো সবার মোবাইল আলাদা আলাদা জায়গায় শেষবারের মতো ব্যবহৃত হয়েছে বন্ধ হওয়ার আগে। সুতরাং কোনো কমন লিঙ্ক বার করা যাচ্ছে না। দেহ পাচারকারীরা করছে নাকি অন্য কোনো অ্যাঙ্গেল আছে? নিজেকেই প্রশ্ন করলো এসিপি দুবে। কেস ফাইল ঘাঁটতে ঘাঁটতে নিজের ডায়েরিতে নোট বানাচ্ছিল সে। না, কাল থেকে বেরোতে হবে জিজ্ঞাসাবাদ করতে, আর তার খোঁচরের সাথে দেখাও করতে হবে শিগগিরই। দুবের মন বলছে বেশি দূরে নেই এই রহস্যের চাবিকাঠি। 1 কাপ কফি খেয়ে চেয়ার ছেড়ে জানলার ধারে গিয়ে দার্জিলিংকে দেখতে লাগলো সে। বৃষ্টি আজ সকাল থেকেই হচ্ছে। এই মনোরম জায়গার পিছনে লুকিয়ে আছে এক কালো অন্ধকারের জগৎ, যা গ্রাস করে নিচ্ছে একে একে অনেক যুবতীকে। না, এই রহস্যের উন্মোচন করেই ছাড়বে নরোত্তম দুবে। একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিল সে। লাল অল্টোটা ছুটে চলেছে কালিম্পংয়ের দিকে। গাড়ি চালাচ্ছে ফ্রাঙ্ক ডিকোস্টা। তার পাশে বিরাজমান রেবেকা। সে রেবেকাকে বাড়ি ছাড়তে যাচ্ছে। গাড়ির রেডিওতে কিশোর কুমারের দিল কেয়া করে বাজছে। বৃষ্টি এখন আগের থেকে কমলেও ঠান্ডাটা 10 গুণ বেড়েছে। বাইরে বেশ অন্ধকার। গাড়ির নিস্তব্ধতা ভাঙল ফ্রাঙ্ক। তোমাকে ছাড়া আমি যে কি করতাম বেকা, অনেক অনেক ধন্যবাদ তোমায়। সে রেবেকার দিকে তাকিয়ে স্মিত হাসি হাসল। রেবেকা
নিজের হাত ফ্রাঙ্কের পায়ে রাখল। তোমার অতিথি মানে আমার অতিথি। আর ফ্রাঙ্ক, এখন আমার তোমার বলে কিছু নেই, আমাদের সমস্তটা। আর এসব থ্যাংক ইউ শুনবো না। হ্যাঁ। ফ্রাঙ্ক ঝট করে একটা চুমু খেলো রেবেকার গালে। রেবেকা কপট রাগ দেখিয়ে বলল, এতে চিড়ে ভিজবে না স্যার। একটু সবুর করুন ম্যাডাম, আমি আপনাকে অনেক বেশি মাত্রায় খুশি করে দেব। উজ্জীবিত কণ্ঠে বলল ফ্রাঙ্ক। রেবেকা এবার হেসে উঠল। এইভাবে গল্প গুজব করতে করতে পথ কখন শেষ হয়ে গেল বোঝাই গেল না। রেবেকার বাড়ি এসে গেলে সে নেমে পড়ে। আমার গিফটটা? ফ্রাঙ্ক জিজ্ঞাসা করল তাকে। দুষ্টুমি মেশানো চাহনিতে একবার ফ্রাঙ্ককে জরিপ করে নিল রেবেকা। তারপর ফ্রাঙ্কের মাথায় চুমু খেয়ে দৌড় লাগালো বাড়ির দিকে। শান্তির সাথে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো ফ্রাঙ্ক। ভালু থাপা ফরেস্টের মধ্য দিয়ে ফ্রাঙ্কের গাড়ি ছুটে চলেছে। জঙ্গলের এই জায়গাটা সব চাইতে ঘন, কাছেই একটা ঝর্ণা। হঠাৎ সে গাড়ি থামিয়ে দেয়। একটা মস্ত বন ঝাউয়ের পাশে এসে সে নেমে দাঁড়ায়। এবার পকেট থেকে সে একটা রিমোট বের করে। রিমোটের একটা বোতাম টিপতেই বন ঝাউয়ের নিচের জায়গাটা দু ফাঁক হয়ে খুলে যায়। আরে, এ তো এক সুড়ঙ্গ, একটা গুপ্ত পথ। ফ্রাঙ্ক সেই গুপ্ত পথ দিয়ে ভেতরে নেমে যায়। সুড়ঙ্গটির নিচে নামতেই সে আবার একটা বোতাম টিপে দেয়। বন্ধ হয়ে যায় পাতাল ঘরটির মুখ। স্যাঁতস্যাঁতে এই জায়গাটায় একটা হলুদ আলো টিম টিম করে জ্বলছে। তাতে খুব একটা ভালো করে ভিতরটা দেখা যায় না। কিন্তু ফ্রাঙ্ক বেশ সাবলীলভাবে সোজা গিয়ে ডান দিকে বেঁকে গিয়ে আরেকটা ঘরে ঢুকলো। ঘরটা নিকষ কালো অন্ধকার, যেন সবকিছু অশুভ ওখানে পাশা বেঁধে আছে। ঘরের মধ্যে একটা বেদি আছে, সেটার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো ফ্রাঙ্ক। তারপর কি এক অদ্ভুত ভাষায় কিছু মন্ত্র আওড়াতে লাগলো। খানিকক্ষণ সব চুপচাপ। তারপর উঠে ফ্রাঙ্ক ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে সে একটা প্যাকেটে মুড়ে কিছু নিয়ে বেদিটার উপরে রাখল। আবার কিছু মন্ত্র আওড়ে সে চুপচাপ চোখ বুজে বসে থাকল। মিনিট 20 পরে সে চোখ খুলল। তার মুখে এখন দেখা দিয়েছে এক বাঁকা কুটিল হাসি। সরি অমৃতা, তোমাকে মারতে চাইনি, কিন্তু কিন্তু মানুষের স্বভাব পাল্টানো খুবই দুষ্কর কাজ যে। ব্যঙ্গের সরে বলে উঠল ফ্রাঙ্ক। তারপর বেদির উপরে রাখা প্যাকেটটাকে খুলল সে। ওহ, সে কি পৈশাচিক দৃশ্য! প্যাকেটের মধ্যে ছিল একজন মহিলার কাটা মাথা। সে আর কেউ নয়, দার্জিলিং মিউজিক ফেস্ট থেকে সদ্য নিরুদ্দেশ হয়ে যাওয়া অমৃতা রাওয়াতের কাটা মাথা। একদম ক্ষত বিক্ষত করা হয়েছে মাথাটাকে। বোঝা যাচ্ছে খুব অত্যাচার করে তারপর তাকে মারা হয়েছে। অন্ধকার ঘরটায় নরকের এক পিশাচের মতন হেসে উঠল ফ্রাঙ্ক। এ হাসি কোনো মানুষের হতে পারে না। কিন্তু তুমি চিন্তা করো না মাই ডিয়ার, তোমাকে আমি সযত্নে সাজিয়ে রাখবো। আমার সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছ তুমি। তুমি আমার কাছে সব সময় নিরাপদে থাকবে। শীতল কণ্ঠে বলল ফ্রাঙ্ক। তারপর আবার মাথাটাকে প্যাকেটে মুড়ে সে অন্য একটা ঘরে রেখে দিয়ে এলো। তারপর সুড়ঙ্গ থেকে শীষ দিতে দিতে বাইরে বেরিয়ে এলো। গাড়িতে উঠে এসে এবার রওনা দিল তার বাড়ির উদ্দেশ্যে। তার মুখে এক তৃপ্তির হাসি। আজ তার দিনটা বেশ
ভালোই কেটেছে। এবার বন্ধুর সঙ্গে গিয়ে জমিয়ে আড্ডা দেবে সে। বিক্রম সিংহের ঘুম ভেঙেছিল প্রায় বিকেল 6:30টার সময়। ফ্রাঙ্ক তখন রেবেকাকে কালিম্পং ছাড়তে গেছে। বিক্রম সিং তাই এই সুযোগে বাড়িটা একবার ঘুরে দেখে। বেশ সুন্দর বাড়ি, ভিক্টোরিয়ান জমানার ছাপ সুস্পষ্ট বাড়ির চারিদিকে। ডাইনিং ও ড্রয়িং রুম ছাড়া বাড়িতে আছে মোট 5টি ঘর। ঘরগুলোতে একবার ঢু মেরে দেখার ইচ্ছা হলো বিক্রম সিংহের, কিন্তু সে তা করল না। বন্ধুর বাড়ি হলেও এভাবে অনাধিকার প্রবেশ বাঞ্ছনীয় নয়। সে ড্রয়িং রুমে গিয়ে বসল, তারপর একটা নোটবুক বার করলো পকেট থেকে। একটা ছবি নোটবুক থেকে খসে পড়ল মাটিতে। ছবিটা একটা বছর 24-এর মহিলা। ছবিটা তুলে সেটার দিকে চেয়ে রইল বিক্রম সিং। মনে পড়ে গেল কলকাতার সেই সন্ধে। अब খামাখা ঘবরাতে হ্যাঁ মেজর সাহেব। আরে আমার কাজই তো এটা। আর কেসটা খুব ইন্টারেস্টিং গো। ওখানে নিশ্চয়ই একটা সিরিয়াস কিছু চলছে, বলল বিজয়া কুলকার্নি, বিএন নাওয়ের জার্নালিস্ট। কিন্তু এতে তোর মাথা ঘামানোর কি আছে? ওখানকার পুলিশ যখন এই নিয়ে চিন্তিত নয়, তখন তুই কেন এসব নিয়ে মগজমারি করছিস? বেশ বিরক্ত হয়ে বলে বিক্রম সিং। এটাই তো সবচেয়ে বড় পয়েন্ট। এতগুলো মেয়ে গায়েব হয়ে যাচ্ছে আর প্রশাসন একদম নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এখানকার মিডিয়াও এটা নিয়ে রাদ্দিভার ইন্টারেস্ট দেখাচ্ছে না। আমি সত্যিটা সামনে আনতে চাই, আর আমি এই রহস্যটা উন্মোচন করতে পারলে খুব শীঘ্রই প্রমোশন পেয়ে যাব। উৎসাহের সাথে উত্তর দেয় বিজয়া। বিক্রম সিং গোঁজ হয়ে বসে থাকে। সে চায় না বিজয়া এসব ঝামেলায় জড়িয়ে পড়ুক। কর্ণী মাতার কৃপায় তাদের প্রতিপত্তির অভাব নেই। কি দরকার ফালতু জিনিসে মাথা ঘামিয়ে? বিজয়া এবার বিক্রম সিংকে জড়িয়ে ধরে। প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার সব থেকে বড় চান্স। তুমি প্লিজ আমায় যেতে দাও। আবদার করল বিজয়া। প্রাণের চেয়েও প্রিয় নিজের ছোট বোনটির আবদারের কাছে শেষ পর্যন্ত কিছুটা বাধ্য হয়ে হার মানতে হয় দুর্দণ্ড প্রতাপ মেজরকে। ঠিক আছে, কিন্তু তুই রোজ নিয়মিত আমাকে আর রঞ্জিতকে ফোন করে আপডেট দিতে থাকবি। আর কোনো বিপদ বুঝলেই সোজা পুলিশে যাবি এবং আমাদের জানাবি, বুঝলি? বলল বিক্রম সিং। রজার, দ্যাট মেজর। হেসে তার দাদাকে স্যালুট ঠুকল বিজয়া। ছবিটা আবার নোটবুকে ঢুকিয়ে রাখল বিক্রম সিং। ফোন আর আসেনি। বিজয়ের সাথে তার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দিন 20 আগে। শেষ যেদিন তার বিজয়ের সাথে কথা হয়েছিল, তখন বিজয়া বলেছিল যে সে পুরো রহস্যের জট ছাড়িয়ে ফেলেছে। তারপর থেকে নিরুদ্দেশ্যে বিক্রম সিং পুলিশের দ্বারস্থ হয়, কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। সুতরাং নিজেই সে নেমে পড়েছে এই রহস্য ভেদ করতে। বাইরে গাড়ির আওয়াজ হলো। বিক্রম সিং বুঝল ফ্রাঙ্ক ফিরেছে। দরজা খুলে বাড়িতে ঢুকলো ফ্রাঙ্ক। বন্ধুকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, আরে উঠে পড়েছিস যে? তা বেশ, খেয়েছিস কিছু? মেহেরচাঁদ কিছু দিয়েছে তোকে খেতে? আর মেহেরচাঁদ? উঠে থেকে দেখছি বাড়ি পুরো খালি। উত্তর দিল বিক্রম সিং। ফ্রাঙ্কের মুখে একটা রাগের ঝিলিক খেলে গেল। স্কাউন্ড্রেল, ব্যাটা একদমই ফাঁকিবাজ রে ভিকি, বলে ফ্রাঙ্ক। পর মুহূর্তে আবার তার মুখে সেই চেনা হাসি খেলে যায়। সে বলে, কোনো ব্যাপার নয়, আজ রাতে আমি তোকে খাওয়াবো চিকেন নুডলস। আমার দোস্তকে আমিই সেবা করব। অ্যাট ইউর সার্ভিস মেজর। দেখিস ভাই, এমন সেবা করিস না আবার যাতে আমার পেট রেড সিগন্যাল দিয়ে দেয়। হ্যাঁ রে সালা, আমি তোকে একদম বেড রেস্টে পাঠাবো কিনা? মিকি রাগী সুরে বলে ফ্রাঙ্ক। এই বলে দুই বন্ধু একে অপরের কাঁধে কাঁধ রেখে রান্নাঘরের দিকে এগিয়ে চলে। রান্না শেষ করে খেতে বসতে বসতে প্রায় 9:30 বাজে। দেরি হবার একটা কারণ হচ্ছে যে নুডলসের সাথে আরো কিছু রান্না করে ফ্রাঙ্ক। বিক্রম সিং তাকে সাহায্য করছিল। সব মিলিয়ে সময়টা কিঞ্চিত বেশিই লাগে। খেতে খেতে প্রশ্ন করে বিক্রম সিং,
আচ্ছা ফ্র্যাঙ্ক, রেবেকার সাথে তোর সম্পর্ক কতদিনের? একটু সব খুলে বল তো দেখি। ফ্রাঙ্ক একটু চুপ করে বসে, মনে হচ্ছে সে গুছিয়ে নিচ্ছে সব কথা। তারপর সে বলতে আরম্ভ করে। ইউরোপ থেকে ফিরে এই বাড়িতে আসার পরে আমার প্রথম প্রথম খুব একা লাগতো। ধারে কাছে কেউ এমন ছিল না যার সাথে নিজের সবকিছু ভাগ করে নেব। বিয়ে করিনি, কারণ কোনোদিন কারো সাথে জমেনি। কিন্তু সব পাল্টে যায় 2 মাস আগে এক সন্ধেতে। কালিম্পংয়ের এক মিউজিক ফেস্টে ওর সাথে প্রথম আমার পরিচয় হয়। আই ওয়াজ সোয়েপ্ট অফ মাই ফিট ভিকি। ক্রমে আলাপ, দিয়ে সেখান থেকে প্রেম, আর এখন তো বুঝতেই পারছিস। শেষ কথাগুলো বলার সময় সে স্মিত হাসি হাসে। বিক্রম সিং খুশি হয় ফ্রাঙ্কে খুশি দেখে। সে জিজ্ঞাসা করে, তাহলে বিয়েটা কবে করছিস? এই কথাটায় কেমন যেন একটা অদ্ভুত ভাব ফুটে ওঠে ফ্রাঙ্কের মুখে। কয়েক খণ্ডাংশের মধ্যেই আবার সেই ভাব মিলিয়ে যায়। একটু কেশে উত্তর দেয় ফ্রাঙ্ক। মানে করব, শীঘ্রই করব ভাই। আসলে কিছু কাজ বাকি আছে আমার এই বাড়ির সংস্কারের, বুঝলি? ওগুলো মিটিয়েই ওকে প্রপোজ করব। বিক্রম সিংহের মনে হলো ফ্রাঙ্ক এই বিয়ের কথাটা ওঠায় যেন বেশ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। হয়তো এখনই সে এসব নিয়ে ভাবতে চাইছে না। বিক্রম সিং কথা ঘোরাতে বলল, আচ্ছা ওসব বাদ দে, বলছি আমায় ঘুরে দেখাবি না এই জঙ্গলটা? এই গথিক ভিলাতে বন্দি করে রাখিস না এই খোঁড়া মানুষটাকে ভাই। হ্যাঁ রে, আমি তো তোকে কালা পানি দিতে এনেছি না এখানে। বিদ্রুপের সুরে বলল ফ্রাঙ্ক। কাল তোকে দুপুরে এলাকাটা ঘুরিয়ে দেখাবো, পরশু কালিম্পং নিয়ে যাব, কেমন? বলল ফ্রাঙ্ক। খুব ভালো প্রস্তাব সঙ্গীতকার মহোদয়। তাহলে আজ আমি উঠি, কেমন? তোরও আজ বেশ খাটনি গেছে, তুইও গিয়ে শুয়ে পড়। বিক্রম সিং বলল ফ্রাঙ্ককে। ফ্রাঙ্ক সেই কথায় সাই দিয়ে বলল, হ্যাঁ ভিকি, কাল সকাল সকাল তোর রুমে ব্রেকফাস্ট নিয়ে হাজির হব। চ এখন উঠা যাক। এই বলে দুজন যে যার ঘরের দিকে অগ্রসর হচ্ছিল। এমন সময় ফ্রাঙ্ক বিক্রম সিংকে একটা কথা বলল। ভিকি, এই জঙ্গলে রাতে অনেক সময় আওয়াজ হয়, পশু পাখি, গাছপালা ইত্যাদির আওয়াজ। এমন অনেক কিছু ঘটে রাত্রের ওই গভীর প্রহরে, যা আমাদের মতন মানুষের কল্পনার বাইরে। তাই যাই শুনতে পাস না কেন, বাড়ির বাইরে বেরোবি না, কেমন? একটা শীতল ছোঁয়া ফ্রাঙ্কের গলায়। বিক্রম সিং চোয়াল শক্ত করে বলল, জীবনের অনেক অধ্যায় পার করে এসেছি মাই ফ্রেন্ড। লৌকিক অলৌকিক কোনো কিছুরই আমি ধার ধারি না। তবে তুই যখন বলছিস তখন তোর কথা ফেলবো না। একটা শুকনো হাসি হাসল ফ্রাঙ্ক। গুড নাইট ভিকি। এই বলে ফ্রাঙ্ক নিজের ঘরের দিকে চলে গেল। বিক্রম সিংও নিজের ঘরের দিকে এগিয়ে গেল। গভীর রাত। একটা গাড়ি ছুটে চলেছে কালিম্পং শহরের দিকে। মেহের চাঁদ থাপা গাড়ির গতি বাড়ালো। আজ সন্ধ্যাতে সে যা দেখেছে তাতে তার সমগ্র চিত্ত এক ভয়ঙ্কর বিভীষিকায় আক্রান্ত। সন্দেহ সে বেশ কিছুদিন ধরেই করছিল, কিন্তু প্রমাণ যে এভাবে হাতে নাতে পাবে তা ভাবতে পারে। আন্ডার কভার অফিসার হিসাবে সে জীবনে অনেক কিছুই দেখেছে, কিন্তু এই রকম ঠান্ডা মাথার নৃশংস পশু সে প্রথম দেখছে। অমৃতা সিনহা নিরুদ্দেশ হওয়ার পরেই তাকে কালিম্পংয়ে পাঠানো হয়। বিভিন্ন সব ক্লু ধরে সে জানতে পারে যে প্রত্যেক নিরুদ্দেশের সঙ্গে ফ্রাঙ্ক ডি কোস্টার একটা সম্পর্ক আছে। ব্যাস, তারপরই সে লেগে পড়ে কাজে। ডি কোস্টার বাড়িতে কাজের লোক হিসাবে যোগদান করে। তারপর থেকে চুপি সারে সে খুঁজে বেড়াচ্ছিল এমন কিছু যার থেকে এই নিরুদ্দেশ মেয়েগুলোর ব্যাপারে কিছু জানা যায়। আজ সেসব উত্তর সে পেয়ে গেছে। মেহেরচাঁদ দেখল তার ফোন বাজছে। এসিপি দুবের কল। সে ফোনটাকে স্পিকারে রাখল। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো এসিপি দুবের কণ্ঠ। থাপা, আমি অপেক্ষা করছি, তুমি কতক্ষণে ঢুকবে? মেহেরচাঁদ বলল, স্যার
আমি আর 20 মিনিটের মধ্যে ঢুকছি কালিম্পংয়ে আপনার হোটেলে। এসিপি দুবে বলল। বেশ, কিন্তু থাপা তুমি এত ঘাবড়ে আছো কেন? উত্তেজিত গলায় উত্তর দিল মেহেরচাঁদ। স্যার, অমৃতা সিনহা কেস সলভড, ফ্রাঙ্ক ডিকোস্টা হচ্ছে মেন। কথাটা শেষ করতে পারল না মেহেরচাঁদ, কারণ তার গাড়ির সামনে হঠাৎ কি একটা এসে পড়ায় সে সজোরে ব্রেক কষল। এর ফলস্বরূপ গাড়িটা ভয়ঙ্কর শব্দ করে সজোরে গিয়ে ধাক্কা মারল একটা গাছের গুঁড়িতে। গুঁড়ো গুঁড়ো হয়ে গেল গাড়ির জানলার কাঁচ। মেহেরচাঁদের মুখ ক্ষত বিক্ষত হয়ে গেল। হ্যালো হ্যালো থাপা, হ্যালো, কি হলো? হ্যালো থাপা। উদ্বেগের সাথে চেঁচিয়ে উঠল এসিপি দুবে। ফোনের ওপ্রান্তে তখন সব নিস্তব্ধ। চিন্তায় পড়ে গেল এসিপি। মেহেরচাঁদ কোনো মতে গাড়ি থেকে নামল। তার মুখ রক্তাক্ত, কাঁচের টুকরো রাখাতে। একটা পাইন গাছের গুঁড়ি আঁকড়ে সে দেখতে লাগলো চারিদিক অন্ধকার শুনশান। তবে কি এসে পড়েছিল গাড়ির সামনে? মেহেরচাঁদের খুব ব্যথা হচ্ছিল, কিন্তু এবার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। তবে কি সে তাকে খতম করার জন্য অ্যাক্সিডেন্ট করালো? এসব ভাবতে ভাবতে সে দেখল তার দিকে একটা কালো ছায়া এগিয়ে আসছে। ছায়াটা একদম সামনে এসে দাঁড়ালো। হতচম্বিত হয়ে গেল মেহেরচাঁদ। সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কে আপনি? এত রাতে এখানে কে? কথাটা শেষ করতে পারল না মেহেরচাঁদ, কারণ তার সামনে বিরাজমান মূর্তির রূপ ক্রমশ পাল্টাতে লাগলো। মেহেরচাঁদের চোখ বিস্ফারিত হয়ে গেল, তার সারা শরীর ভয়ে নিথর হয়ে এলো। এ কি দেখছে সে? একটা নৃশংস হিমেল হাসি হেসে উঠল মেহেরচাঁদের সামনে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর পিশাচটা। এই যেন নরকের গহ্বর থেকে উঠে আসা সহস্র শয়তানের সমাবেত উল্লাস ধ্বনি। মেহেরচাঁদের শরীর অথর্ব হয়ে গেছে। সে জানে তার মৃত্যু মাত্র সময়ের অপেক্ষা। পিশাচটার চোখ ভাটার মতো জ্বলছে, ওটার লম্বা জিভ থেকে লাল আর ফেনা ঝরে পড়ছে। সদন্ত দুটো ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে চাইছে সামনের দাঁড়ানো শিকারকে। হাতে ধারালো নখ দিয়ে পিশাচটা হঠাৎ মেহেরচাঁদের বুক ভেদ করে দিল। মর্মান থেকে ব্যথায় আর্তনাদ করে উঠল মেহেরচাঁদ। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। পিশাচটা আবার সেই পাশবিক হাসি হেসে উঠল। তারপর এক টানে মেহেরচাঁদের হৃৎপিণ্ডটা টেনে বার করে আনলো মুখ থেকে। লম্বা কালো জিভ দিয়ে সেটাকে চেটে তারপর মুখে ভরে কামড়ে কামড়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে একটা গগনভেদী দানবিক চিৎকার করলো। তারপর মেহেরচাঁদের মৃতদেহকে ছিন্ন ভিন্ন করে খেতে লাগলো। বিক্রম সিং এর ঘুম ভেঙে গেল জঙ্গল থেকে আসা আওয়াজে। উফ, কি ভয়ঙ্কর আওয়াজ! যেন কোনো অসুর উল্লাস করছে। রক্ত জল করে দেয় এই আওয়াজ। এটা পশুর আওয়াজ হতে পারে না। মনে মনে ভাবে বিক্রম সিং, এটা একটা অতি প্রাকৃতিক আওয়াজ। অলৌকিকে বিশ্বাস না করলেও এই আওয়াজটা তাকে ভাবালো। গলা শুকিয়ে গেছে বিক্রম সিং এর। সে দেখল ঘরে জলের জগ ফাঁকা। অগত্যা তাকে ড্রয়িং রুমে যেতে হবে জল খেতে। ঘরের দরজা খুলে এগিয়ে গেল সে ড্রয়িং রুমের দিকে। বাড়ির হলওয়েতে নিয়ন লাইট জ্বলছে। বেশ সুন্দর, অথচ কেমন জানি রহস্যময় লাগছে গোটা বাড়িটাকে। ড্রয়িং রুমে পৌঁছে জল ভরে খেল বিক্রম সিং। তারপর সে আবার নিজের ঘরের দিকে যাবে, এমন সময় একটা জিনিস তার চোখে পড়ল। অন্য কেউ এমন সূক্ষ্ম জিনিস দেখতে পেত না, কিন্তু বিক্রম সিং এর সামরিক সত্তা পুঙ্খানুপুঙ্খ জিনিসও দেখে বুঝে নিতে পারে। সে দেখল দেওয়ালে ঝোলানো একটা ছবি, কিন্তু যা তাকে স্তম্ভিত করেছে তা হলো ছবির ফ্রেম।
ফ্রেমটা সোনার ও চারিদিকে 4টে পদ্ম ফুল ও চাঁদ খোদাই করা। এই লোগোটা তার খুব চেনা। এটা শেখাওয়াতদের পারিবারিক কোর্ট অফ আর্মস। এই ফ্রেমটা তার বোন নিয়ে এসেছিল দার্জিলিংয়ে, কিন্তু এটা এই বাড়িতে কি করছে? হঠাৎ বিক্রম সিংহের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সজাগ করে দিল। এক্ষুনি তাকে নিজের ঘরে যেতে হবে। এক মুহূর্ত দাঁড়ানো চলবে না। কিছু একটা ঘোর অমঙ্গল অশুভ জমাট বেঁধে বসে আছে এই বাড়ির আনাচে কানাচে। তাকে গিলিয়ে নিতে চাইছে যেন সেটা। দ্রুত পায়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে খাটে বসলো সে। একটা সন্দেহ বিক্রম সিংহের মনে বেশ দানা বেঁধে নিয়েছে। হোক না হোক, ফ্রাঙ্কের সাথে বিজয়া এবং মেয়েদের নিরুদ্দেশ হওয়ার একটা কিছু কানেকশন আছে। ফ্রাঙ্ক জড়িত সমস্ত রহস্যের সাথে ওতপ্রোতভাবে। তাছাড়া কিছুক্ষণ আগে সেই ভয়ঙ্কর আওয়াজটাই বা কিসের ছিল? এইসব ভাবতে ভাবতে বিক্রম সিংয়ের চোখ লেগে এলো। ফ্রাঙ্কের ঘরের দরজাটা নিঃশব্দে বন্ধ হয়ে গেল। এসিপি দুবে আর সময় নষ্ট করেনি। মেহের চাঁদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে সে সাথে সাথে লোকাল আইওকে ইমিডিয়েট অর্ডার দেয় পুরো ফোর্স নিয়ে রওনা দিতে কালিম্পংয়ের বাইরের জঙ্গলের দিকে। মেহের চাঁদের গাড়ি খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়। যখন ভোর হবে এমন সময় কিছু কনস্টেবল চিহ্নিত করে মেহের চাঁদের গাড়িকে। মেহের চাঁদকে গাড়ির পাশের গাছের নিচে পাওয়া যায়। তার আধ খাওয়া শরীরটা পড়ে আছে, ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে তাকে। এতটাই জঘন্য সে দৃশ্য যে কনস্টেবলগুলো হড়হড় করে বমি করে ফেলে সেখানে। খানিক পরে তাদেরই একজন ফোন করে আইওকে খবর পাঠায়। কিছুক্ষণের মধ্যেই পুরো পুলিশ ফোর্স এসে পৌঁছয় সেখানে। সবাই হতভম্ব। এরকম নৃশংস খুন গোটা দার্জিলিং জেলায় কখনো দেখেনি কেউ। এসিপি দুবে মন দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো মেহের চাঁদের অবশিষ্ট দেহকে। কিছুক্ষণের মধ্যেই পুরো জঙ্গলটা ছয়লাভ হয়ে গেল পুলিশ কর্মীতে। ডগ স্কোয়াডও কাজে লেগে পড়ল। তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ পুরো জঙ্গল জুড়ে কিছু ক্লুর জন্য। নাকাবন্দি করে দেওয়া হয়েছে জঙ্গলে। এসিপি দুবে মেহের চাঁদের ফোনটা পেয়েছে, যদিও সেটার অবস্থা খুবই শোচনীয়। সে ফোনটা ফরেন্সিকে পাঠানোর নির্দেশ দিল এক কনস্টেবলকে। হঠাৎ তার মনে পড়ল মেহের চাঁদের বলা শেষ কথাগুলো। ও বলেছিল যে কেস সলভ হয়ে গেছে। একটা নামও বলেছিল, কি যেন একটা নাম, হ্যাঁ মনে পড়েছে, ফ্রাঙ্ক ডি কোস্টা। সে আরো কিছু বলতে যাচ্ছিল, আর তখনই মেহের চাঁদের অ্যাক্সিডেন্ট হয়। তারপরে নৃশংসভাবে খুন। তাহলে কি ফ্রাঙ্ক ডি কোস্টাই এই খুনটা করেছে নিজের এক্সপোজ হয়ে যাওয়ার ভয়ে? এই চিন্তাটা বারবার কড়া নাড়তে লাগলো এসিপি দুবের মস্তিষ্কে। সে কনস্টেবলকে হুকুম দিল, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সারাতে বলবে ডক্টর চ্যাটার্জিকে। এটার মধ্যেই লুকিয়ে আছে খুনের কারণ। আর গাড়িটাও টেস্ট করতে নিয়ে যাও, কুইক। কনস্টেবল ঠিক আছে বলে দৌড়ে চলে গেল। মনে মনে ভাবতে লাগলো দুবে যে ফ্রাঙ্ককে গ্রেপ্তার করলে কেমন হয়। পর মুহূর্তে সে এই ভাবনাকে নাকচ করে দেয়। যতক্ষণ না পাকাপোক্ত কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ কোনো পদক্ষেপ নেওয়া হিতে বিপরীত ঘটাবে। ফ্রাঙ্ক যদি মেয়েদের নিরুদ্দেশ হওয়া ও মেহের চাঁদের খুনের কারিগর হয়, তাহলে তাকে হাতে নাতে ধরতে হবে। একটা সুন্দর জাল বিছাতে হবে ওই দানবটার জন্য। চোয়াল শক্ত হলো এসিপির। তেরা সময় খতম হওয়া হ্যাঁ ডিকোস্টা। এই বলে সে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। দুপুর 1টা। ডাইনিং রুমে বসে লাঞ্চ করছে ফ্রাঙ্ক, বিক্রম সিং ও রেবেকা। মেনু চিলি চিকেন, চিংড়ি পোলাও ও রেড ওয়াইন। গতকালের রাতের পর থেকে বিক্রম সিং একটু সজাগ হয়েছে। ফ্রাঙ্কের সাথে আজ সকাল থেকে তার বিশেষ কথা হয়নি, ওই সামান্য কিছু ছাড়া।
রেবেকা আসে 11:15 নাগাদ। এসে থেকে এসে ফ্রাঙ্ককে রান্নায় সাহায্য করতে ব্যস্ত। খেতে খেতে বিক্রম সিং বলল, তাহলে ফ্রাঙ্ক, আমরা কখন বেরোচ্ছি আজ? দুপুর তো হয়েই এলো, খেয়ে উঠে বেরোনো যাক নাকি? উত্তম কথা, খেয়ে উঠেই আমরা রওনা দেব। তোকে আজ জঙ্গলটা এবং আশপাশটা ঘুরিয়ে আনি। সন্ধ্যের আগে ফিরতে হবে, কারণ আজকাল যা শুনছি সন্ধ্যাতে জঙ্গলটা খুব একটা নিরাপদ নয়। বলল ফ্রাঙ্ক। সে কি, সন্ধ্যায় জঙ্গলে কি প্রবলেম হলো? বেশ চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল রেবেকা। না না, প্রবলেম তেমন কিছু না। আসলে কদিন ধরে কিছু জঙ্গলি জন্তুর উপদ্রব শুরু হয়েছে গো, তাই আমি ওকে নিয়ে জলদি ফিরে আসতে চাই বাড়ি। উত্তর দেয় ফ্রাঙ্ক। ও না না বাবা, তোমরা তাড়াতাড়ি ফিরে এসো বাড়ি, বলে রেবেকা। সেসব ঠিক আছে, কিন্তু ফিরতে তখনই পারবো যখন রওনা দেব। ভাই জলদি কর এবার প্লিজ। বিরক্তির সাথে কথাগুলো বলে বিক্রম সিং। খাওয়া শেষ করে বিক্রম সিং নিজের ঘরে যায়। তারপর একটা ফোন করে। কার সাথে কি নিয়ে কথা হয় ঠিক বোঝা যায় না। 1:30 নাগাদ রওনা দিল দুই বন্ধু। রেবেকা বলে তার শরীরটা খারাপ লাগছে, তাই সে বাড়িতে আরাম করবে। ওরা ঘুরে এলে ফ্রাঙ্কের সাথে নিজের বাড়ি চলে যান। অগত্যা দুজন মিলে ঘুরতে বেরোলো ফ্রাঙ্ক ও বিক্রম সিং। জঙ্গলের বেশ অনেকটা ভিতরে এখন ফ্রাঙ্কের গাড়ি। এই জায়গাটায় তেমন একটা সূর্যের আলো আসে না। শীতটাও এখানে অনেকটা বেশি। রাস্তায় আসার পথে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আবার মনোমোহিত হলো বিক্রম সিং। সত্যি ভালুথাপা যেন এক রূপকথার দেশ। বিভিন্ন ফুল, গাছ, পাখি ও মনেস্ট্রি দেখতে দেখতে তার দুপুরটা বেশ ভালোই কেটেছে। এখন ফ্রাঙ্ক তাকে জঙ্গলের একটা গভীর অংশে নিয়ে এসেছে। তার কথা অনুযায়ী এখানে এক অসাধারণ ঝর্ণা আছে, সেটাই তাদের গন্তব্য। গাড়িতে আসার পথে মনটা খুঁতখুঁত করেই চলছিল বিক্রম সিংয়ের। কোনো এক ছুতোই তাকে ফ্রাঙ্কের বাড়িতে বিজয়ের ফটো ফ্রেমের কথাটা তুলতেই হবে, কিন্তু কায়দা করে। ঝর্ণার দিকে এগোচ্ছে গাড়ি, তখন জিজ্ঞেস করে বসে সে, আচ্ছা ফ্রাঙ্ক, রেবেকা ছাড়া তোর কোনো গার্লফ্রেন্ড ছিল আগে, মানে দেশে আসার পর? হ্যাঁ? কেন রে মেজর, তোর কি চাই নাকি? হেসে উত্তর দেয় ফ্রাঙ্ক। না না, আমি মানে এমনি জিজ্ঞেস করছিলাম আর কি, বলে বিক্রম সিং। না রে ভিকি, দেশে আসার পর রেবেকাই আমার প্রথম সঙ্গী। হ্যাঁ, তবে বিদেশে সুনাম আছে এই বিষয়ে। আবার হেসে উঠেছে। বিক্রম সিং বুঝল তাকে অন্যভাবে বিষয়টা নিয়ে এগোতে হবে। সে আবার প্রশ্ন করতে যাবে, তখনই ফ্রাঙ্ক গাড়ি থামিয়ে দিয়ে বলে, এই নাও মেজর, আমরা বজ্রবতীর কাছে চলে এসেছি। বিক্রম সিং সামনে তাকিয়ে অবাক। একটা খাদের কাছে দাঁড়িয়ে তাদের গাড়ি। পাশ দিয়ে বয়ে চলেছে এক সুন্দর ঝর্ণা। গাড়ি থেকে নেমে পড়ে দুজন। এই জায়গাটা আমরা আবিষ্কার করি কিছু সপ্তাহ আগে, বুঝলি ভিকি? মানে আমি আর বেকা, নামটা উড়ি দেওয়া। উফ, কি অসাধারণ দৃশ্য বল। সত্যি অতুলনীয়, জবাব দেয় বিক্রম সিং। সে দেখতে থাকে চারিদিকে। সূর্য প্রায় ঢলে এসেছে। একটা হালকা ছায়া ভাব খেলে যাচ্ছে গোটা জায়গাটা জুড়ে। হঠাৎ পিছন থেকে ফ্রাঙ্কের কথা কানে এলো তার। ভিকি, কাল রাতে তুই বেরিয়েছিলি, আমি না তোকে বারণ করেছিলাম? তাহলে? চমকে ফিরে তাকালো বিক্রম সিং। উফ, কি শীতল কণ্ঠ! ফ্রাঙ্কের দিকে তাকাতেই একটা ঠান্ডা স্রোত বেয়ে গেল একদা দুর্দণ্ড প্রতাপ এই আর্মি অফিসারের শির দাঁড়াবে। এই কাকে দেখছে সে? এবড়ো খেবড়ো চুল, চোখ দুটো লাল, সারা মুখে একটা হিংস্র ভাব। ক্ষণিকের মধ্যে এরকম কি কোনো মানুষ বদলাতে পারে? এ কি করে ফ্রাঙ্ক হতে পারে? ফ্রাঙ্ক, এ কি অবস্থা তোর?
ভয়ার্থ কাঁপা কাঁপা গলায় বলে বিক্রম সিং। হেসে ওঠে ফ্রাঙ্ক। উফ, কি ভয়ঙ্কর হাসি, যেন রসাতল থেকে উঠে আসা কোনো জীবের হাসি। ফ্রাঙ্ক আবার বলল, বেরিয়ে সবটা বুঝেও গেছিস। আবার সেই শীতল ফ্যাস ফ্যাসে কণ্ঠ। বিক্রম সিং বুঝতে পারছে না কি করবে। দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছে তার দিকে এগিয়ে আসছে এক পা করে ফ্রাঙ্ক। যখন সব বুঝে গেছিস তখন আর তোকে কি করে ছেড়ে দিই বল? হ্যাঁ, আবার সেই হাসি। হঠাৎ সব কেমন যেন ধোঁয়াশা হয়ে যেতে লাগলো বিক্রম সিংহের। তার চোখ বুজে আসতে লাগলো। মুহূর্তের মধ্যে সে লুটিয়ে পড়ল মাটিতে। তারপর সব অন্ধকার। সন্ধে 6:30। কালিম্পং থানায় ঢুকে বছর 30-এর এক যুবক, বলিষ্ঠ চেহারা। সে জিজ্ঞেস করে এক পুলিশ কর্মীকে, আইসির ঘরটা কোথায়? আইসির ঘরে এসে কিছু কথা বলে লোকটি আইসিকে। সঙ্গে সঙ্গে আইসি এক কনস্টেবলকে তৎক্ষণাৎ এসিপি দুবেকে খবর পাঠাতে বলে। মিনিট 10-এর মধ্যে এসে পড়ে এসিপি। সে প্রায় দৌড়ে এসেছে হোটেল থেকে। তাকে দেখে উঠে দাঁড়ায় নতুন লোকটি। নমস্কার, আমি রঞ্জিত কুলকার্নি। স্যার, আমি বড় বিপদে পড়ে এখানে ছুটে এসেছি। সে বলে, আমি শুনলাম আপনার শ্যালক ফ্র্যাঙ্ক ডিকোস্টার বাড়িতে এসে উঠেছে। বলে ওঠে এসিপি দুবে। আগে হ্যাঁ স্যার, এবং এর সাথেও আরও অনেক কিছু জড়িয়ে আছে। আমি আপনাকে সবটা বলতে চাই। আমার দৃঢ় বিশ্বাস বিক্রমের জীবন সংকটে। আপনি পারবেন বিক্রমকে বাঁচাতে। বলে রঞ্জিত। আমার কেবিনে আসুন এক্ষুনি। সমস্ত ঘটনা শুরু থেকে বলবেন। আজই মনে হচ্ছে এইসব কিছুর হেস্তনেস্ত করতে পারবো। আসুন। এই বলে দুবে রঞ্জিতকে তার কেবিনে নিয়ে গেল। তারপর শুরু হলো দুজনের মধ্যে কথা। সন্ধে 8:30। রেবেকা ড্রয়িং রুমে বসে আছে। ফ্রাঙ্কের 5টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু এখনো সে ফেরেনি। বেশ চিন্তা হচ্ছে তার। এদিকে মেহের চাঁদেরও কোনো দেখা নেই সারাদিন ধরে। এবার কি করবে সে? এই সব ভাবতে ভাবতে সে আবার ফোন করলো ফ্রাঙ্ককে। এই নিয়ে 50 বার কল করেছে সে, কিন্তু কোনো উত্তর পায়নি। একবার সে ভাবলো পুলিশে রিপোর্ট করবে, কিন্তু মাত্র 3 ঘন্টা দেরি করছে তার প্রেমিক বাড়ি ফিরতে। এই কথা বললে কতটা আমল দেবে পুলিশ সেটা ভালো করেই জানে, কিন্তু কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না সে। তার মন খুব কু ডাকছে। এসব ভাবতে ভাবতে সে ফ্রাঙ্কের ঘরে ঢুকলো। এই জায়গাটা বড় আপন রেবেকার। এই একটাই জায়গা যেখানে নিজের সমস্তটা নির্দ্বিধায় তুলে ধরতে পারে সে। জীবনে সে হারিয়েছে অনেক, ফ্রাঙ্কে সে কিছুতেই হারাতে চায় না। ঘরের বাথরুমে ঢুকলো রেবেকা। চোখে মুখে জল দিল। একটু ভালো লাগছে এবার ওর। বাথরুম থেকে বেরিয়ে লাইট বন্ধ করতে গিয়ে সুইচ বোর্ডে একটা ভুল সুইচ টিপে ফেলে। অমনি হঠাৎ ঘরের বাইরে একটা বিকট আওয়াজ হয়। ভয় পেয়ে যায় রেবেকা। সে ছুটে বাইরে এসে দেখে একটা ঘরের দরজা খোলা। এই ঘরটায় সে কখনো ঢোকেনি, ফ্রাঙ্ক নিয়েও যায়নি। তার মানে ফ্রাঙ্কের ঘরে যে সুইচটা সে টিপল ওটা হচ্ছে এই ঘরের চাবিকাঠি। একটা চাপা কৌতূহল সঙ্গে করে সে ঢুকলো ঘরটায়, এবং ঢুকে যা দেখলো তাতে তার পায়ের নিচের মাটিটা সরে গেল। ভয়ে তার সারা শরীর অবশ হয়ে এলো। তার হৃদস্পন্দন যেন থেমে যাবে এক্ষুনি। রেবেকা দেখল ঘরের বাঁ দিকের দেওয়ালে বসানো 3টি সেলফ, এবং প্রত্যেকটিতে সাজানো আছে অনেকগুলো কাটা মাথা। ভয়ার্থ চিৎকার করতে করতে কোনো ক্রমে ছুটে বেরিয়ে এলো সে বাড়ি থেকে, এবং মোবাইলে কিছুভাবে পুলিশের নম্বরে ফোন করল। জ্ঞান ফিরতে বিক্রম সিং চোখ খুলল।
কিন্তু এ কি, চারিপাশে তো শুধু অন্ধকার, আর সে নড়তে পারছে না কেন? ক মিনিটের মধ্যে সে বুঝলো যে তাকে বেঁধে রাখা হয়েছে। এই দড়ির বন্ধন থেকে বেরোনো প্রায় অসম্ভব। বিক্রম সিং বুঝল যে জায়গায় সে বন্দী সেটা স্যাঁতস্যাঁতে, সম্ভবত মাটির নিচে। কিন্তু এখানে সে এলো কি করে? ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো তার আগের রাতের কথা, সেদিন বিকেলের কথা। ফ্রাঙ্ক, তার এই অবস্থার জন্য ফ্রাঙ্ক দায়ী, এবং হয়তো বিজয়াও ফ্রাঙ্কের শিকার হয়েছিল। রাগে গা জ্বলে উঠল বিক্রম সিং এর। হঠাৎ সে পায়ের শব্দ শুনতে পেল, কেউ আসছে এখানে। ওই অন্ধকারেও সে বুঝল একজন লোক ঘরে এসে উপস্থিত হয়েছে। সঙ্গে সঙ্গে ঘরে দুটো মশাল জ্বলে উঠল। বিক্রম সিং দেখল সে শুয়ে আছে একটা বেদির ওপর, তার মাথার কাছে একটা পেন্টাগ্রাম আঁকা। রক্ত দিয়ে নাকি? ঘরে উপস্থিত ব্যক্তি এবার কথা বলল, ওয়েলকাম টু মাই রিট্রিট মাই ব্রাদার। এই যে ফ্রাঙ্ক, হিমেল গলা। কি করতে চাই ফ্রাঙ্ক ওকে নিয়ে? হারামির বাচ্চা, গদ্দার, তুই আমার এই অবস্থা করলি? গর্জে উঠল বিক্রম সিং। অট্ট হাসিতে ভেঙে পড়ল ফ্রাঙ্ক। হাসতে হাসতে বলল, মেজর মেজর, আমি তোর বড় মিত্র, তোর কোনো ক্ষতি কি আমি চাইতে পারি বল? হ্যাঁ, তোকে আমি বারবার বারণ করেছিলাম, করিনি বল? বারবার বারণ করেছিলাম যে বেশি এদিক ওদিক করিস না, কিন্তু তুই করলি এবং সবটা বুঝেও ফেললি। তাই বাধ্য হয়ে আমাকে সব করতে হলো। আজ তোর এই অবস্থার জন্যে তুই নিজেই দায়ী ভিকি। আমার বোন কোথায়? কোথায় বিজয়া? বল কোথায় ও, বল। হুঙ্কার দিল বিক্রম সিং। আস্তে আস্তে ভিকি, এত চেঁচামেচি শরীরের জন্য হানিকারক। আর একটু পরেই তুই তোর বোনের সাথে দেখা করতে পারবি। একটু অপেক্ষা কর, 12টা বাজতে আর খানিকক্ষণ বাকি, তারপরেই ভাই বোনের মুলাকাত। একটা বাঁকা সুরে বলল ফ্রাঙ্ক, কি করেছিস আমার বোনের সাথে তুই? কোথায় রেখেছিস ওকে তুই, সুরের বাচ্চা? ওর কিছু হলে আমি তোকে টুকরো টুকরো করে ফেলবো। চেঁচিয়ে উঠল আবার বিক্রম সিং। তোর বোন আমার প্ল্যানের পার্ট ছিল না রে মেজর, কিন্তু ও আমার রাস্তায় এসে পড়েছিল, আর আমার রাস্তায় আমি কোনো বাধা মানব না ভিকি, আর মানব না। এবার গর্জে উঠল ফ্রাঙ্ক। বিক্রম সিং কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সাথে সাথে আবার বলতে শুরু করলো ফ্রাঙ্ক, অনেক কষ্ট সহ্য করে বড় হয়েছি। একটা অসুস্থ বাড়ি থেকে পালিয়ে গিয়ে অনাথ আশ্রমে থেকে সেখানে অত্যাচার সহ্য করেও এগিয়ে যেতে পেরেছিলাম। কেন জানিস? মিউজিকের জন্য। স্কুল লাইফ থেকে আমি খ্যাতি অর্জন করতে থাকি এই মিউজিকের জন্যই। আত্মহত্যা থেকে বাঁচিয়েছিল আমায় এই সঙ্গীত। একটু থামে ফ্রাঙ্ক। কিছুক্ষণ এদিক ওদিক তাকায় সে, তার চোখে মুখে পাগলামি। বিক্রম সিং চেষ্টা করে যাচ্ছে দড়ি থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু না, সে অক্ষম। হাই স্কুলের পর অনেক জায়গায় বাজাই পিয়ানো, অনেক ছোট ছোট জায়গায় সুর দিই, কিন্তু কেউ আমাকে কোনো বড় সুযোগ দিল না। হাঁপিয়ে গেলাম লোকের পিছনে ছুটতে ছুটতে। অনেক অপমান সহ্য করার পর যখন সব ছেড়ে দেবো ভাবছি, তখন আমাকে কে বাঁচিয়েছিল জানিস? শয়তান। বলি ফ্রাঙ্ক, আমি অল হ্যালোস ইভের রাতে শয়তানের সাথে করি এক চুক্তি, নিজের আত্মার চুক্তি। তারপর থেকে সব পাল্টে যায় ভিকি। আমি বিদেশে গিয়ে অনেক অনেক নাম পয়সা কামাই, কিন্তু কিন্তু এই চুক্তি অনুযায়ী আমাকে প্রত্যেক বছর 6টা করে মেয়ের আত্মা তুলে দিতে হয় শয়তানের কাছে। না হলে আমার আত্মাই নিয়ে যাবে যে সে। অদ্ভুত গলায় বলতে থাকে ফ্রাঙ্ক। বিক্রম সিং আর সহ্য করতে পারে না, সে চেঁচিয়ে ওঠে, তুই পাগল, ইউর আ ফাকিং সাইকোপ্যাথ, ইউ নিড হেল্প, ইউ নিড হেল্প।
ফ্রাঙ্কের চোখ জ্বলে ওঠে। তোরা পাগল, আমি একজন আর্টিস্ট যাকে তোরা সবাই শেষ করতে চেয়েছিলি, কিন্তু আমি বারবার ফিরে আসি তোদেরকে হারাতে। বিক্রম সিং এর মাথা ঝিমঝিম করছে, তাও সে বলল, তুই নিরীহ মানুষদের হত্যা করেছিস ফ্রাঙ্ক, তোর শাস্তি একটাই, আমায় শুধু আমার বোন কোথায় বলে দে প্লিজ। শেষ কথাটা কাতর কণ্ঠে বলে বিক্রম সিং। বিক্রম সিং এর কথার কোনো তোয়াক্কা না করে ফ্রাঙ্ক বলতে থাকলো, ইউরোপে বলি দেওয়া খুব শক্ত হয়ে যাচ্ছিল, এমন সময় দার্জিলিং এর এই বাড়িটা পেলাম। তারপর এখানে আমার সঙ্গীত এবং শয়তানের আরাধনা নিয়ে মজে উঠলাম, কিন্তু সব এলোমেলো করে দিল রেবেকা। আমাকে নতুন আলো দেখালো, ভালোবেসে ফেললাম, নিজের সংসার বানাতে চাইলাম, শয়তানকে প্রত্যাখ্যান করতে চাইলাম ভিকি, কিন্তু প্রত্যাখ্যান করলে যে আমার আত্মা চিরতরে নরকে বন্দী হয়ে যাবে। তাই আমি ঠিক করলাম এই দুমুখ জীবন চালিয়ে যাব। রেবেকার সাথে জীবন কাটাতে গেলে এটাই একমাত্র উপায়, কিন্তু সব ভেস্তে দিতে চাইছিল তোর বোন। ফ্রাঙ্কের গলায় রাগ ঝরে পড়ছে। তাই ওকে সরিয়ে দিলাম। এই বলে হাসতে শুরু করলো সে। বিক্রম সিং আর নিতে পারল না, সে ওই অবস্থাতেই বেরি থেকে আঁচড়ে পড়লো ফ্রাঙ্কের গায়ে, নিজের মাথা দিয়ে ফ্রাঙ্কের মুখে আঘাত করতে শুরু করলো। তোকে আমি শেষ করে দেবো বেজন্মা, আমার বোনকে মেরেছিস, এই নে তুই মর তুই। চেঁচিয়ে উঠল ক্রোধে দুঃখে বিক্রম সিং। প্রাথমিক ঝটকার সামনে নিয়ে ফ্রাঙ্ক প্রতিঘাত করতে শুরু করলো। একের পর এক ঘুষি মারতে শুরু করলো বিক্রম সিংকে, তারপর একটা ভুজালি উঁচিয়ে গর্জে উঠল, এইবার তোর পালা, আমার জীবনে আর কেউ বাধা হবে না ভিকি। এই বলে যে সে ভুজালিটা বিক্রম সিং এর বুকে বসাতে যাবে, অমনি পিছন থেকে একটার পর একটা গুলির শব্দ হয়। বিক্রম সিং এর চোখ আবার বুজে আসে, আবার সব অন্ধকার। পয়লা জানুয়ারি ভ্যালির এক রেস্তোরাঁয় বসে আছে এসিপি দুবে, রঞ্জিত কুলকার্নি, রেবেকা ও বিক্রম সিং। গত কয়েকদিন খুবই ধকল গেছে সবার ওপর দিয়ে, তাই নতুন বছরের এই দিনটা আয়েশ করে একটু কাটাচ্ছে এনারা সবাই। আজ চারিদিকে খুশির মেজাজ, নতুন সূর্যোদয় ভুলিয়ে দিয়েছে কাল রাত্রির সেই ঘন ঘটা। কফিতে চুমুক দিয়ে বলতে শুরু করে এসিপি, ফ্র্যাঙ্ক ডিকোস্টা ছোট থেকেই খুব ট্রাবলসাম একজন লোক ছিল, কিন্তু সে সঙ্গীতে ভালো হওয়ায় অনেক নাম করে। এই কারণে আস্তে আস্তে বড় হতে হতে তার পুরনো সত্তা হারিয়ে যায়, যেমন একটা জাহাজ সমুদ্রতে তলিয়ে যায়। কিন্তু এই পুরনো সত্তাটা আবার ফিরে আসে ঠিক 20 বছর বয়সে। বিক্রম সিং এর দিকে তাকিয়ে সে বলে, আত্মা শক্তির ব্যাপারটা পুরোটাই একটা গল্প। হি সাফার্ড ফ্রম ডিলিউশন অফ গ্র্যান্ডিওর অ্যান্ড ওয়াজ আ সাইকোপ্যাথ। বিদেশে সে যেখানে যেখানে ছিল আমি স্টাডি করে দেখেছি, সেই সব জায়গায় ওই সময় বিশেষত মেয়েরা গায়েব হচ্ছিল। আমাদের ধারণা যে ওখানকার পুলিশ ওকে সন্দেহ করছিল, তাই সে ভারতে ফিরে আসে এবং এখানে এবার সেই কার্যকলাপ আবার শুরু করে। কিন্তু আমাকে আপনারা কি করে খুঁজে বার? কথাটা জিজ্ঞেস করে বিক্রম সিং, কিন্তু তাকে শেষ করতে না দিয়ে উত্তর দেয় এসিপি দুবে, আপনার ব্যাপারে সেদিন খোঁজ করতে আসে মিস্টার কুলকার্নি। উনি মিসেস কুলকার্নি আপনার এখানে আসা ও ফ্র্যাঙ্কের বাড়িতে থাকা এইসব নিয়ে সবটা বলেন আমায়। তারপর সেদিনই সন্ধ্যায় মিস রেবেকা ফ্র্যাঙ্কের বাড়িতে অনেকগুলো কাটা মুন্ডু ডিসকভার করে আমাদের ফোন করেন। ফর্চুনেটলি সূত্রের মাধ্যমে ফ্র্যাঙ্কের সেই গোপন আস্তানার কথা আমরা জানতে পারি। তারপর দুয়ে দুয়ে চার করে আমরা বাকি কাজটা করি। যদি ওই জায়গাটির এন্ট্রি পয়েন্ট খুঁজে পেতে একটু বেগ পেতে হয়েছিল। অ্যাট ওয়ান পয়েন্ট আমার মনে হয়েছিল উই ওয়ন্ট বি এবল টু সেভ ইউ, বাট রাখে হরি তো মারে কে। বিক্রম সিং চুপ করে বসে রইল। এবার রঞ্জিত বলল,
কিন্তু আমি বিজয়াকে যে হারিয়ে ফেললাম। তার চোখে জল। বিক্রম সিং মাথা হেঁট করে পাথরের মতো বসে আছে। সবই তার দোষ। কেন সে আসতে দিল এখানে নিজের বোনকে? হায়, কিন্তু ফ্রাঙ্ককে আপনারা সন্দেহ করলেন কিভাবে? এবার প্রশ্ন করল রেবেকা। একটা শুকনো হাসি হেসে উত্তর দিল এসিপি দুবে। ফ্র্যাঙ্ককে সন্দেহ করেছিল মেহেরচাঁদ। রেবেকার মুখ হাঁ। মিহিরচাঁদ? রেবেকা অবাক হয়ে গেল। আগে হ্যাঁ, ওয়ান্ডারকভার অফিসার লালবাজারে বাড়ির কাজের লোক সেজে ফ্র্যাঙ্কের বিরুদ্ধে প্রমাণ জড়ো করছিল। আমাদের কাছে সেগুলো দিতেই আসছিল, কিন্তু সেদিনই ওর মৃত্যু হলো বলে এসিপি। ওই জন্যই ফ্রাঙ্কের গাড়িটা দেখিনি পরের দিন ফ্রাঙ্কের বাড়িতে। মেজরকে নিয়ে অল্টোতে বেরোয় ফ্রাঙ্ক। ইন এনি কেস আমরা ফ্র্যাঙ্কের বিরুদ্ধে সব প্রমাণ পেয়ে যাব। ফরেনসিক থেকে আজকের মধ্যেই সব রিপোর্ট চলে আসবে। তবে মেহেরচাঁদের খুনটা যেভাবে হয়েছে আমার মনে হয় না সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব। হ্যাঁ, আমিও সেদিন রাত্রে একটা খুব ভয়ঙ্কর গর্জন শুনেছিলাম। বটে। সব অ্যাঙ্গেলই আমরা খতিয়ে দেখছি। লেটস সি কি হয়, বলে এসিপি। আবার খানিকক্ষণ সবাই চুপ। রেবেকা এবার জিজ্ঞেস করে, আচ্ছা স্যার, ফ্রাঙ্ক আমাকে কেন মারলো না? একটা ঝলমলে হাসি হেসে এসিপি দুবে বলল, কি জানেন ম্যাডাম, ভালোবাসার সামনে তাবর তাবর ক্রিমিনালরাও হেরে যায়। আচ্ছা আজ আসি তবে। এই বলে সে উঠে পড়ে। রঞ্জিত এসিপিকে অনুরোধ করে, স্যার আমাকে একটু ড্রপ করে দেবেন শিলিগুড়িতে, কিছুক্ষণ পরেই আমার ফ্লাইট। নিশ্চয়ই, আসুন। আপনাদের কি ছেড়ে দেবো মিস্টার বেকা? প্রশ্ন করে সে। না না স্যার, আমি মেজরকে ওনার হোটেলে ড্রপ করে বাড়ি চলে যাব। উত্তর দেয় রেবেকা। এরপর জিপে করে বেরিয়ে যায় এসিপি ও রঞ্জিত। খানিকক্ষণ বসে থাকার পর বিক্রম সিংকে নিয়ে রওনা দেয় রেবেকা। জিপ ছুটে চলেছে শিলিগুড়ির দিকে। রঞ্জিতের মন অবসাদে ছেয়ে আছে আজ। জয়াকে নিয়ে কত আনন্দই না করেছিল সে, কত সুখেই না ছিল। কার নজর লেগে গেল কে জানে তাদের উপর। বাইরের দিকে তাকিয়ে আছে এসিপি দুবে। এরকম কেস জীবনে বারবার আসে না। সে এমন একটা কেস সলভ করেছে যে এবার তার প্রমোশন আর কেউ আটকাতে পারবে না। ফুরফুরে ভেজেছে সে আজ। শুধু মেয়েগুলোর জন্য একটু খারাপ লাগছে, মেহেরচাঁদের জন্য। যদি সে আগে কেসটা পেত তাহলে হয়তো অনেকগুলো মানুষের প্রাণ বেঁচে যেত। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। সে দেখল ডক্টর চ্যাটার্জির কল। ফোন রিসিভ করে এসিপি দুবে বলল, হ্যাঁ ডক্টর বলুন। স্যার, আপনার হোয়াটসঅ্যাপে সব ডিটেল রেজাল্ট পাঠিয়ে দিয়েছি, পোস্টমর্টেমের এবং মেহেরচাঁদের ফোনের। আপনি দেখে নেবেন, আর অফিসিয়াল রিপোর্ট আর সন্ধ্যাতে আপনার অফিসে পাঠিয়ে দেব, বলল ডক্টর চ্যাটার্জি। ওকে, থ্যাংক ইউ ডক। এই বলে ফোন কেটে দেয় এসিপি দুবে। ফুল রিপোর্ট আজ রাতেই সে পাঠিয়ে দেবে লালবাজারে। হোয়াটসঅ্যাপটা খোলে একবার দুবে। ডাক্তারের রিপোর্ট দেখতে দেখতে একটা লাইনে এসে চোখটা আটকে যায় তার। সঙ্গে সঙ্গে একটা কথা মনে পড়ল দুবে, এবং সেটা মনে পড়তেই তার ভুরু কুঁচকে গেল। মুখে নেমে এলো একটা ছায়া। মেহেরচাঁদের গাড়ির ব্যাপারে ডিপার্টমেন্টের বাইরে আর কেউ কিছু জানে না। সে নিজে বলেওনি কাউকে। তাহলে মিস রেবেকা কি করে জানলো যে ফ্রাঙ্কের কালো হন্ডা সিটি চালাচ্ছিল মেহেরচাঁদ? আবার একটা ফোন এলো তার মোবাইলে। ফোনটা রিসিভ করে সে যে খবরটা পেল তাতে তার সারা শরীর কেঁপে উঠল। সবকিছু এলোমেলো হয়ে গেল তার। ড্রাইভারকে চেঁচিয়ে হুকুম দিল, গাড়ি ঘোরাও, এক্ষুনি ডাউইলে গাড়ি ঘোরাও। রঞ্জিত থতমত খেয়ে গেল। এসিপি দুবেকে প্রশ্ন করতে যেতেই দুবে হাত দেখিয়ে বলল, কিচ্ছু জিজ্ঞেস করবেন না মিস্টার কুলকানি, শুধু এটুকু বলবো মনকে ভয়ঙ্করভাবে শক্ত করুন, খুব খারাপ খবর আসে। গাড়িটা ঘুরে গেল ডাউহিলের দিকে। সাদা সুইফট গাড়িটা ছুটে চলেছে একটা জঙ্গল দিয়ে। বাইরে শুধু সারি সারি পাইনের ভিড়। গাড়ি চালাচ্ছে রেবেকা, পাশে বসে বিক্রম সিং। সে তাকালো রেবেকার দিকে এবং সাথে সাথে
তার মুখে ফুটলো হাসি। সঙ্গে সঙ্গে রেবেকাও হেসে উঠল। কিছুক্ষণ চলল তাদের সেই হাসির কলরব। বাবা, আমি তো ধরেই নিয়েছিলাম যে ওদিন আমি খতম। হাসি থামাতে থামাতে বলল বিক্রম সিং, আমার অবস্থাটা কি হয়েছিল তুমি জানো? মেকি রাগী স্বরে বলে রেবেকা। বিক্রম সিং তার হাত ধরে। একদিকে তুমি ওই সাইকোটার সাথে, আর এদিকে আমি সারা বাড়ি খুঁজছিলাম সেই দুপুর থেকে। ফাইনালি কাকতালীয়ভাবে পেয়ে গেলাম ওই ঘরটা। তুমি আমার ফেম ফেটেল ডার্লিং, তাই তো পুরো গুরুভারটাই তোমাকে দিয়েছিলাম। মাঝখান থেকে শুধু শুধু ফ্রাঙ্কটা ঢুকে পড়লো। একটা সিগারেটে টাক দিয়ে বলে বিক্রম সিং। তারপর একটা বাঁকা হাসি হেসে বলে, কিন্তু লাভটা আখেরে আমাদেরই হলো, কি বলো? হ্যাঁ। রেবেকা হাসলো এবং কথাটায় সাই দিল। কিন্তু তুমি কি শিওর ছিলে যে পুলিশ তোমাকে খুঁজে বার করে বাঁচাতে পারবে? জিজ্ঞেস করলো রেবেকা। তাচ্ছিল্যের সাথে উত্তর দিল বিক্রম সিং। ওই জন্যই শুরু থেকে রঞ্জিতকে পুরো ব্যাপারটাই ইনভলভ করতে হয়েছিল। মালটাকে বলে গেছিলাম যে কখন এখানে আসতে হবে, পুলিশকে জানাতে হবে, এটসেট্রা এটসেট্রা। বউয়ের জন্য ছুটলো গাধার মতন, এদিক ওদিক। খানিক চুপ থেকে আবার সে বলল, কিন্তু মেহেরচাঁদকে কে মারলো এটা বুঝতে পারছি না, কারণ ওই রাতে ফ্রাঙ্ক বাড়িতেই ছিল, আর এসিপি বলল যে কোনো মানুষের কাজ নয়। এই ব্যাপারটা কেমন একটা। আচ্ছা, নিজের বোনকে মৃত্যুর কোলে ঠেলে দিতে কি একটুও বাঁধলো না ডিক? কথা শেষ না করতে দিয়ে প্রশ্ন করে রেবেকা। ফালতু কথা বলো না রিয়া। রেগে উত্তর দিল বিক্রম সিং। সম্পত্তির জন্য ওরকম হাজারটা সৎবোন কুরবান, আর এই পুরো ব্যাপারটা অনেক তাড়াতাড়ি এবং সহজভাবে মিটে যেত যদি তুমি ওকে সাফ করে দিতে আমার প্ল্যান মতন। কিন্তু এই পাগল ফ্রাঙ্কটা মাঝখানে ঢুকে গেল, তাই পুরো প্ল্যান পাল্টাতে হলো। তোমাকে লাগাতে হলো ওকে হানি ট্র্যাপ করে ওর কাছ থেকে বিজয়ের লাশটা বার করতে, কিন্তু তুমি সেটাতেও তেমন কিছু করতে পারলে না বলেই তো আমাকে এখানে ঢুকতে হলো। তীব্র বিরক্তির সাথে কথাগুলো বলল বিক্রম সিং। চুপ করে থাকে রেবেকা। বিক্রম সিং বুঝতে পারে যে সে একটু বেশি বাজেভাবে কথা বলে ফেলেছে রেবেকার সাথে। আই এম সরি হানি। দেখো, এত কিছুর পর আমার মাথা ঠিক নেই গো। এখন আর আমাদের রাস্তায় কেউ নেই, সব ল্যাঠা চুকে গেছে। চলো এবার আমরা নিজেদের মতন করে জীবন কাটাই। এই বলে সে রেবেকার গালে একটা চুমু খায়। অমনি অবাক হয়ে যায় সে। রেবেকার গাল এত ঠান্ডা কেন? সরে আসে সে। মানুষ শয়তানের নামে কত কি করে নাভিক। হঠাৎ বলে ওঠে রেবেকা। এ কি, ওর আওয়াজটা এমন অদ্ভুত লাগছে কেন? মানে? জিজ্ঞেস করে বিক্রম সিং। একটা বাঁকা হাসি হেসে বলে রেবেকা, মানে তার নাম করে, তাকে উৎসর্গ করে, তার দোহাই দিয়ে যুগের পর যুগ কত নোংরা কাজই না লোকজন করে এসেছে, আবার তার নাশ করতে ভগবানের কাছে গড়াগড়ি খেয়েছে। রেবেকার গলা ভারী হয়ে গেছে। তার চোখ দুটো ওরকম কালো কয়লার টুকরোর মতন লাগছে কেন? হাতের নখগুলোই বা অত কালচে এবং লম্বা কি করে হলো? বিক্রম সিং এর সারা শরীর বেয়ে ছুটে চলেছে এক আদিমতর ভয়। রিয়া, কি বলছো এসব? তোমাকে এমনি লাগছে কেন? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে সে। নির্বিকার ভাবে বলতে থাকে রেবেকা, কিন্তু দোষ না ভগবানের না শয়তানের, দোষ হচ্ছে তোমাদের মতন মানুষের, যারা নিজেদের লাভের জন্য যে কাউকে নিজের মাথায় ওঠাতে পারে এবং পায়ের তলায় পিষে দিতেও পারে। রেবেকার গলা এখন পুরো পাল্টে গেছে। তুমি কে? তুমি কে? গাড়ি থামাও, থামাও এক্ষুনি! চেঁচিয়ে উঠল বিক্রম সিং। তক্ষুনি গাড়ি থেমে গেল। বিক্রম সিং দেখল গাড়ি এখন জঙ্গলের এক গভীর প্রান্তে দাঁড়িয়ে, এবং তার পাশে বসে থাকা রেবেকা এখন একটু একটু করে পাল্টে যাচ্ছে এক ভয়ঙ্কর রূপে। রেবেকার সদন্ত জিভ বেরিয়ে এসেছে, তার সারা শরীর কালো লোমে ঢেকে যাচ্ছে, চোখগুলো ফাটার মতন জ্বলছে। এ কোন পিশাচিনী?
বিক্রম সিং আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে গাড়ির দরজা খোলার জন্য, কিন্তু না, দরজাটা খুলছেই না কিছুতে। এবার একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে সেই পিশাচিনী। বিক্রম সিং বুঝল মৃত্যু আসন্ন। হঠাৎ দরজাটা খুলে গেল। হুড়মুড় করে লাফ দিল বিক্রম সিং গাড়ি থেকে। তার এক পায়ে খুবই ব্যথা, ব্যথাটা আরো বেড়ে গেল। খুঁড়িয়ে খুঁড়িয়ে সে পালাচ্ছে সামনের দিকে। পেছন থেকে ভেসে আসছে এক পাশবিক হাসি। কিছুটা এগোতে সে সামনে এক পাইন গাছ থেকে থমকে গেল, ধপ করে মাটিতে পড়ে গেল। তার সামনে পাইন গাছে ঝুলছে একটা আধ খাওয়া মানুষ। রিয়া, এই যে রিয়া! বিক্রম সিং আর পারছে না, তার সমস্ত শরীর গুলিয়ে উঠছে, মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তখনই সে ব্যথা অনুভব করলো তার বুকে। তার মুখ দিয়ে বেরিয়ে এলো রক্ত। সে মাথা নামিয়ে দেখলো তার মুখের বাঁ দিক ফুটো হয়ে গেছে, রক্তে ভেসে যাচ্ছে সারা জামা প্যান্ট, চোখ অন্ধকারে ছেয়ে যাচ্ছে। কখনো কখনো শয়তানও হেরে যায় তোদের ধূর্ততা ও নিষ্ঠুরতার কাছে। নিজের রক্তকে তোরা ঠান্ডা মাথায় মিটিয়ে দিস। তোদেরকে ক্ষমা করতে পারেন না শয়তান, তাই তিনি আমাকে পাঠান তোদেরকে রসাতলে হিঁচড়ে নিয়ে যাওয়ার জন্য। তুই তার শিকার, সুতরাং রাস্তায় যে এসেছে তাকে সরিয়ে দিয়েছি। চল, এবার তোর যাওয়ার সময় হয়ে গেছে। চিরনিদ্রায় ঢলে পড়ার আগে এই শেষ কথাগুলো শুনতে পাই বিক্রম সিং। লোভে পাপ, পাপে মৃত্যু। শয়তানের শেষ কখনো কখনো শয়তানের হাতেও হয়। শেষ হলো আজকের গল্প। আবার ফিরবো শীঘ্রই এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন ফিকশন দুনিয়া। আপনারা শুনছিলেন ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন, বৈশম্পায়ন দাসের কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, চুক্তি। কথক মেহেরচাঁদ থাপা ও ডক্টর চ্যাটার্জির চরিত্রে আমি দিব্যেন্দু, বিক্রম সিংয়ের চরিত্রে দেবাঞ্জন মুখোপাধ্যায়, ফ্রাঙ্কের চরিত্রে অভিক, রেবেকা রিয়া অর্থাৎ শয়তানের চরিত্রে কাব্যশ্রী, এসিপি দুবের চরিত্রে বৈশম্পায়ন, রঞ্জিত কুলকার্নির চরিত্রে অরিত্র, বিজয়া কুলকার্নির চরিত্রে দুর্বা। আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন থ্রিলার গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ।